আর দ্বিতীয় সেগমেন্টটা ছিল আমাদের তোমার প্রসপেক্ট অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস অফ ই বিজনেস। কতদিন স্যার টাইমটা একটু কমে ছিল, কোশ্চেন বেশি ছিল সে অনুযায়ী মানে হাফ অ্যান আওয়ার ছিল, তাই তো? মানে 30 মিনিটস টাইম, হাফ অ্যান আওয়ার। মানে যিনি এসেছিলেন উনি মনে হয় বুঝতে পারেননি এক্সাম যে একটু দেরিতে শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু দেরি শুরু টাইম কভারেজ দেয়নি তাই একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল, ততক্ষণে খাতা আমাকে নিয়ে নিয়েছে। যাই হোক, খাতা আমি অলরেডি দেখেও ফেলছি, এখন আর করার কিছু নাই, অসুবিধা না। সমস্যা নেই, মানে ওই জন্য কি বেশি একটা সিনারি দিকে তাকাতে পারছিলাম না। অত স্ট্রিক্টলি করি না। যাই হোক, তা ওভারঅল ওটা মার্কস তোমাদের ভালো আছে লাস্ট কুইজে। আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে সিনারি যখন দেয়া থাকবে ব্যাক এন্ডে, হ্যাঁ, অ্যাটলিস্ট ডিসক্রাইব করলে পরে সিনারির সাথে কিছু একটা মানে মিল যেতে তোমাদের কাছে মনে হবে। বিভিন্ন রকমের ইনফরমেশন সিমিলারিটিস থাকতে পারে, সিলেন্সের থেকে টেনে লাস্টে কিছু কথা বলে দিলাম, তাহলে বোঝা যাবে না তুমি সিনারিটিও পড়ছো, দেন অ্যাটেন্ড করছো বা আনসারটা দিয়েছো। তা আলটিমেটলি ফোর্থ কুইজে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা ছিল, ফাইনাল এক্সামের কোশ্চেন গুলো কিন্তু একই প্যাটার্নের সিনারি বেসড হবে। 4টা কোশ্চেন থাকলে 4টা ছোট ছোট সিনারি থাকতে পারে, অথবা একটা সিনারি দিয়ে 4টা কোশ্চেন হতে পারে। তো সাধারণত 4টা আলাদা আলাদা সিনারি থাকে। কাজেই আমি আশা করবো যে তোমাদের যে ফাইনাল যে এক্সামটা হবে সেখানে তোমাদের 4টা কোশ্চেন থাকবে। এমআইএস থেকে একটা থাকবে 10 মার্কস, প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস অফ ই বিজনেস ওখান থেকে একটা থাকবে, তারপর অনলাইন পেমেন্ট থেকে একটা থাকবে, অনলাইন সিকিউরিটি থেকে একটা থাকবে। কাজে এই জায়গাটা তোমার খেয়াল রাখবে। আর সিনারিটা থেকে অবশ্যই আমি বারবার বলতেছি যে তোমরা একটু কিছু আগে পড়ে নিয়ে তোমরা টাচ করবে। আর প্রতিটা কোশ্চেন 10 মার্কস, তোমাদের সময় থাকবে 30 মিনিটস করে। যেভাবে তোমরা সেই দিনও পরীক্ষাটা দিয়েছো, যে 2টা কোশ্চেন ছিল অল্টারনেট ছিল, তার মানে এক একটা কোশ্চেনের লেন্থ ছিল আলটিমেট তোমার 30 মিনিটস। ওখানে যে কম টাইমে পাওয়ার সুবিধা নেই, বাট ফাইনাল এক্সাম অল টুগেদার তোমার 2 আওয়ার্স আছে, ইচ কোশ্চেন হ্যাভিং 30 মিনিটস। আশা করি তোমরা কোশ্চেন আনসারটা দিয়ে দেন ওটা কি বলবো যে সিনারিটোর সাথে তোমরা কানেক্ট করে দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে আমরা আমি একটু ইয়েতে দেখাই তোমাদের যে বিএলসি, এখানে খেয়াল করো 4টা সেগমেন্টের যে সেশন 5 এখানে ও আচ্ছা শেয়ার করিনি, জাস্ট এ সেকেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা দেখো যে আমরা বিএলসি তে, তাই তো? এই যে সেশন 5 ইন্ট্রোডাকশন টু এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তো মূলত এখানে 5.1, 5.2, 5.3 তিনটা পার্ট আছে। তাই এখানে আমাদের 5.1 এবং 5.2 যেটা, এখানে আসলে মূল ইনফরমেশন গুলো। আর 5.3 যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র ডেটা এবং ইনফরমেশনের যে ডিফারেন্সটা দেখানো ছিল। এই যে টপিকটা, এখান থেকে একটা 10 মার্কসের কোশ্চেন থাকবে। এটা সেশন 5। আমরা যদি বিএলসির একটু নিচে নামি, দেখো সেশন 6 প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস অফ ই বিজনেস, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। যেমন সেশন 6 প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস অফ ই বিজনেস। সেশন 7 দেখো ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম,
একটাই স্লাইড দেওয়া আছে, সেকশন 7 অনলাইন পেমেন্ট। আর লাস্ট যেটা 8টা প্রয়োজন নেই, 9 এ সরাসরি চলে আসো, সিকিউরিটি থ্রেটস এন্ড কাউন্টার মেজার ফর এন্ড ইউজার। এটাই হচ্ছে আমাদের সেই অনলাইন সিকিউরিটি বা ইউ সিকিউরিটি, যেটা এখানে সেকশন 9 আমার কার্সরটা মুভ করছে, দেখো ই সিকিউরিটি। মানে আলটিমেটলি আমার 4টা ভাগে ভাগ করা আছে, 5 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 5, 6, 7, 9 এই 4টা সেগমেন্ট নিয়ে আমাদের ফাইনাল এক্সাম। এখন আসো আমরা একটু দেখি যে আমাদের ফাইনাল এক্সামের মধ্যে খেয়াল করো যে আমি প্রথমেই একটা স্লাইড দেখতে পাবো। ক্যান ইউ সি দ্য স্লাইড? শেয়ারিং হয়েছে স্লাইড? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই কোর্সটা হয়তো বা যারা এমআইএস স্টুডেন্ট আছে তোমাদের জন্য ইজি মনে হতে পারে, কারণ তোমাদের এটা একটা আলাদা সাবজেক্টই ছিল বা একটা কোর্স ছিল, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো দেখো এখান থেকে ছোট ছোট কোশ্চেন হতে পারে যে এমআইএসটা কি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এক্সপ্লেইন ইট। এর বিহাইন্ড হতে পারে সিনারি দেওয়া থাকতে পারে, অথবা বলা থাকতে পারে why the MIS is important for business organization, justify your logic। তার মানে এমআইএস রিলেটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমরা আগেও বলছি যে আমাদের যে অবস্থানটা আর্লিয়ার স্টেজের বিজনেস অর্গানাইজেশন গুলো ট্রেডিশনাল ওয়েতে কি করতো, মানে কাজ করতো বা ম্যানুয়াল সিস্টেমে। প্রেজেন্ট সিচুয়েশনে যেহেতু অটোমেশন বা কম্পিউটার সিস্টেম আসার পর ফলে ইনফরমেশন সিস্টেম ইজ মার্চ অ্যালং উইথ দ্য ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ। যে কোনো ম্যানেজারিয়াল ইনফরমেশনের সাথে ইনফরমেশন সিস্টেমটা মার্চ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট কি দাঁড়াচ্ছে যে কোনো কাজই কিন্তু উই ক্যান ডু উইদিন দ্য বিজনেস অর্গানাইজেশন ভেরি কুইকলি, এবং এতে বিজনেস অর্গানাইজেশন কাজগুলো দ্রুত হচ্ছে, কাস্টমারকে স্যাটিসফাইড রাখতেছে এবং সেলের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেলের পরিমাণ বেড়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রেভিনিউটা বেড়ে যাচ্ছে। সেই কারণে এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। তা এই ধরনের ছোট ছোট কোশ্চেন থাকবে যে এমআইএস থেকে। ঠিক আমাদের মিড টার্মে যেভাবে ছিল অনেকটা ওইভাবেই দুটা পার্টি ভাগ করা থাকতে পারে, যে এমআইএস এর মধ্যে এ বি থাকতে পারে, আবার এবিসিও থাকতে পারে। এবি থাকলে সাধারণত দেখা যায় যে 5 করে ডিভাইড করা থাকে, যেটা আমার মনে মিড টার্মে ওইভাবেই ছিল, বাট ব্যাক এন্ডে একটা সিনারি থাকবে। একইভাবে দেখো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমরা আইএস এর কথা বলছিলাম যে আইএসটা কি, বা অথবা আইএস এবং আইটি ডিফারেন্সটা বলছিলাম। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। দেন দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এইটা আসলে আমরা পরের চ্যাপ্টারে আরো ডিটেলস দেখবো। যে একটা বিজনেস অর্গানাইজেশনকে আমরা 3টা ভাগে ভাগ করি। এখানে দেখা যাচ্ছে সবচেয়ে নিচে নন ম্যানেজমেন্ট এমপ্লয়ি, আর 3টা পার্ট কি আমরা বলছিলাম যে এক্সিকিউটিভ লেভেল, একটা বলছিলাম মিডল ম্যানেজমেন্ট, আর একটা বলছিলাম লোয়ার ম্যানেজমেন্ট। তার মানে 3টা ভাগ, লোয়ার ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট। এবং এই 3টা পার্ট নিয়ে কিন্তু একটা বিজনেস অর্গানাইজেশন রান করতেছে, এবং এই 3টা পার্ট ডেসক্রিপশন গুলো আমরা এই চ্যাপ্টারের ভিতরে দেখছি। দেখা যায় এটা একটু ভালো করে ডিটেলসটা পড়া, যে কোশ্চেন এখান থেকে প্যাটার্ন যেগুলো হয়, যে হোয়াট আর দ্য হায়ারার্কি অফ দ্য বিজনেস অর্গানাইজেশন, হ্যাঁ, এক্সপ্লেইন ইট ব্রিফলি, অথবা ডিরেক্ট বলতে পারে যে একটা বিজনেস অর্গানাইজেশনের 3টা লেভেল আছে, এক্সপ্লেইন অল দোজ লেভেলস। আবার ইন্ডিভিজুয়াল লেভেল গুলো কিন্তু পরীক্ষায় আসে। তাই এখানে দেখো আমরা এর পরের চ্যাপ্টারে দেখবো সিনিয়র ম্যানেজার, মিডল ম্যানেজার, অপারেশনাল লেভেল, এই 3টা লেভেলে আমরা ভাগ করতে ডেসক্রিপশন গুলো আসে। ডেটা ভার্সাস ইনফরমেশন, যেটা আমরা অন্য আরেকটা চ্যাপ্টার করছিলাম, তোদের মনে আছে একটা স্লাইড মনে পড়ে? একটা স্লাইড দিয়ে আমরা ডিসকাস করছিলাম ডেটা, হ্যাঁ ওটা তোমরা রাইট, এটা এখানে আছে বলে কোথায় দাঁড়াও, ডেটা এন্ড ইনফরমেশন, এই যে স্লাইডটা। এখান থেকে দেখবা তোমরা ডেটা আর ইনফরমেশন, এটা আসতে পারে পরীক্ষা আসে মাঝে মাঝে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন? ইউ ক্যান সি দিস ডায়াগ্রাম।
এই ডায়াগ্রামটার উপর বেস করে তোমরা ডায়াগ্রামটা দেখবে আমরা কি করছিলাম। এই যে এখানে দেখো লাস্ট এই যে এই স্লাইডের মধ্যে ডিফারেন্স গুলো দেওয়া আছে। আমরা কি কনক্লুড করছিলাম যে ডেটা ইজ এনকোডেড রিপ্রেজেন্টেশন অফ ইনফরমেশন, ইনফরমেশন ইজ ডিকোডেড রিপ্রেজেন্টেশন অফ ডেটা, ডেটা ইজ পার্সোনাল ফর কম্পিউটার সিস্টেম, ইনফরমেশন ইজ পার্সোনাল ফর ইউজার, ডেটা ইজ র ফ্যাক্ট অফ এ কম্পিউটার সিস্টেম। তারপরে এক্সাম্পল একটা দিয়েছিলাম মনে আছে, ওইভাবে সিনারি দেওয়া থাকতে পারে। আমরা বলছিলাম যে a car cannot move without fuel. Similarly, a computer cannot run without data. Data is the raw fact. The last line je bolo, data is the raw fact of a computer system. Without data, a computer cannot run. Same as without fuel, car cannot move. Car এর সাথে কম্পেয়ার করে এটা সিনারি থাকে, তারপর এর থেকে কোশ্চেন গুলো রেজ করে। আর লাস্ট কি কনক্লুড করছিলাম দেখো, ডেটা ইকুয়াল টু বাইনারি। আচ্ছা, ইনফরমেশনের বিষয়ে, ইনফরমেশন কিন্তু র ফ্যাক্ট অফ কম্পিউটার সিস্টেম না। ইনফরমেশন ইজ দ্য পার্সোনাল ফর ইউজার, আমাদের জন্য, বা ইউজার আমরা হচ্ছে ইউজার, তাই তো? তাহলে আমাদের জন্য ইনফরমেশনটা পার্সোনাল, কিন্তু ডেটা ইজ পার্সোনাল ফর কম্পিউটার সিস্টেম। ডেটা ইজ পার্সোনাল ফর কম্পিউটার সিস্টেম, কিন্তু ডেটা ইজ ইম্পার্সোনাল ফর ইউজার, আর ইনফরমেশন ইজ ইম্পার্সোনাল ফর কম্পিউটার সিস্টেম। তখন তোমাকে বা আমাকে আমাদেরকে এইভাবে এক্সপ্লেনেশনটা দিতে হবে। ক্লিয়ার? ওকে, এই যে এই স্লাইডটা দেখান, তো এটা একটু ভালো করে স্টাডি করো। আমি শিওর এখানে না বোঝার কিছু নাই, কারণ এই এক্সপ্লেনেশনটা আসছে তার আগের স্লাইডটা থেকে। এই স্লাইডটা দেখবো আগে কিভাবে এক্সপ্লেন করছে একটা কম্পিউটার। এটা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এটা কম্পিউটার। এখানে এনকোডার, ডিকোডার। এনকোডার সিগন্যালকে বাইনারি নাম্বারে কনভার্ট করে, আর ডিকোডার বাইনারিকে সিগন্যালে কনভার্ট করে। এখানে যেটা আউটপুটে যেটা দেখতেছি সেটা ইনফরমেশন, ইনপুটে যেটা দেখতেছি কিবোর্ডে সেটাও ইনফরমেশন। আর যতক্ষণ কম্পিউটার ভিতরে র্যাম সিপিইউ তে মুভমেন্ট হবে ততক্ষণ ডেটা আকারে বা বাইনারি ফরম্যাটে থাকবে। আর আমরা যার কারণে বলছিলাম যে এ ক্যাপিটাল এটা যদি হয় এটা একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে আমরা ইনফরমেশনও বলি। এটা ইউজারই শুধুমাত্র বোঝে, এটা কিন্তু কম্পিউটার বোঝে না এই ফরম্যাটে। এবং এর একটা নাম্বার আছে কোড নাম্বার 65, যেটা ইকুইভ্যালেন্ট নাম্বার বলছে 01 01। এটাই হচ্ছে বাইনারি র ফ্যাক্ট অফ এ কম্পিউটার সিস্টেম। এটা দেখবে এবং দেখে এর এক্সপ্লেনেশনটা তারপরের পেজে। আমি শিওর তোমরা এটা একবার দেখতে হয়ে যাবে। কাজে এখান থেকে তোমরা ডিফারেন্স দেওয়ার চেষ্টা করো, কারণ মাঝে মাঝে দেখি যে খাতা যখন দেখি যে স্টুডেন্টরা লিখে যে ডেটা ইজ মিনিংলেস, অনেক সময় এটা তোমাদের দোষ না, অনেক বই কিন্তু বলা আছে যে ডেটা ইজ মিনিংলেস। পাইছো কোথাও? বা নেটেও দেখছি যে অনেক জায়গায় অনেক সময় বলা হয় আসলে ডেটা কিন্তু মিনিংলেস না। অফকোর্স দ্য ডেটা ইজ মিনিংফুল। কার জন্য মিনিংফুল? ফর কম্পিউটার সিস্টেম। কারণ আগেই তো বললাম যেটা র ফ্যাক্ট ফর কম্পিউটার সিস্টেম। কাজে এখান থেকে আনসারটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। আসো আমি আবার ফিরে যাই, যে তাহলে এই ধরনের তোমরা এগুলো পারবে। এখানে যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইনফরমেশন, মাঝে মাঝে বলে যে রাইট ডাউন দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ইনফরমেশন। তাহলে নামগুলো মেনশন করতে হবে। মাঝে মাঝে বলে যে হয়তো দুটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বলবে যে এগুলি এক্সপ্লেইন করো। হ্যাঁ, সাবজেক্টিভ ধরো, রিলেভেন্ট, টাইমলি অ্যাকুরেট হতে হবে। এখানে ডিফারেন্স ইনফরমেশন সিস্টেম এন্ড ইনফরমেশন টেকনোলজি একটু আগে বললাম। এখান থেকে আছে যে ফাংশনাল এরিয়াস অফ বিজনেস। আমরা জানি যে একটা বিজনেস অর্গানাইজেশন মূলত চারটা ভাগে ভাগ করে, তিনটা পার্টে ভাগ করে, লেভেলে ভাগ করে, তাই তো? এবং এখানে কয়েক রকমের কাজ আছে যে ফাংশনাল, চারটা ফাংশনাল মেজর এরিয়া, একটা সেলস এন্ড মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং সার্ভিস, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট, হিউম্যান রিসোর্স। এগুলো নিয়ে শর্ট নোট বা ছোট ছোট 3-4 মাস আসতে পারে, এইভাবে তোমরা স্টাডি করবে। আর ক্রস ফাংশনাল এরিয়াটা কি, এটা একটু তোমাদের নলেজে নিয়ে আসবে। ক্রস ফাংশনাল এরিয়া অফ এ বিজনেস। এরপরে দেখো যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস আছে, যেটা হোয়াট ডাজ ইট টেক টু সাকসেস। মানে আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশনের কথা বলতেছি। ম্যানেজমেন্ট ইনফরমেশনের
তিনটা মেজর পার্ট। ইয়েটা একটু মিউট করো, যার ইয়েটা অন আছে। আচ্ছা, তাহলে কি সফট স্কিল, টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল। এই যে বিজনেসে যে আমরা যেটা বলছি, কখন ইউ উইল বিকাম এ সাকসেসফুল এমআইএস প্রফেশনাল, অথবা কখন তুমি বা তোমরা একটা বিজনেস কোম্পানি সবচেয়ে টপে যাবে, সিইও হবে, তোমার তিনটা গুণ অবশ্যই থাকতে হবে। তার মধ্যে হচ্ছে যে সফট স্কিল নাম্বার 1, নাম্বার 2 টেকনিক্যাল স্কিল, আর হলো বিজনেস স্কিল। এই তিনটা স্কিলের সমন্বয়, ইফ ইউ হ্যাভ এনাফ নলেজ এন্ড ইফ ইউ হ্যাভ গুড এক্সপিরিয়েন্স এন্ড স্কিল অন দোজ 3 এরিয়া, তাহলে ইউ উইল বিকাম এ গুড সিইও অফ এ কোম্পানি। কাজেই এই জায়গাটা তোমাদের একটু এমফাসিস দিতে হবে। সফট স্কিলটা কি আমার মনে তোমাদের সবারই ক্লিয়ার, তাই তো? তারপর টেকনিক্যাল স্কিল কি, এটাও ক্লিয়ার। বিজনেস স্কিলটা কি, এটাও ক্লিয়ার। কাজেই এই তিনটাই আসতে পারে। হাউ, যেমন কোশ্চেন আসে মাঝে মাঝে, হাউ ইউ উইল বিকাম এ টপ অফ দ্য কোম্পানি অর ইউ উইল বিকাম এ সিইও অফ এ কোম্পানি, জাস্টিফাই ইউর লজিক। তখন তোমরা কিভাবে এটা জাস্টিফিকেশন দিবে বলো তো? How you will become a good manager or a CEO of a company, chief executive officer in a company? কেউ বলতে পারবে? স্যার স্কিল আলোচনা করে স্যার তারপর আমরা সামারাইজ করব। টেকনিক্যাল স্কিল জাস্ট শর্ট করে বলো যে কিভাবে তুমি you can become a good manager or good CEO of a company. স্যার আমার যদি আমার ভিতরে বিজনেস স্কিল, টেকনিক্যাল স্কিল আর ম্যানেজমেন্ট স্কিল যেগুলো আছে সেগুলো থাকে, তাহলে স্যার এই স্কিলগুলো অ্যাডপ্ট করে সহজে আমি সিইও হতে পারবো স্যার একটা কোম্পানির। আর এই তো যখন আমার এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবো, তখন সিইও হওয়া খুব ইজি। আমার এই স্কিলগুলো থাকলেই স্যার আমি হলো টপ অফ দ্য কোম্পানি হতে পারবো স্যার। হ্যাঁ, কারণ অ্যাজ এ ম্যানেজার, তোমাদেরকে ম্যানেজার হিসেবে কিন্তু যখন কোম্পানির টপে আসো, ওই যে ডায়াগ্রামটা যেমন ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম, তাই না? টপ ম্যানেজমেন্ট, তারপর বলছে মিডল ম্যানেজমেন্ট, তারপর লোয়ার ম্যানেজমেন্ট। টপ ম্যানেজমেন্টে যেতে হলে অবশ্যই সেই পার্সন, হি অর সি, তার সেই ধরনের স্কিল গুলো থাকতে হবে, তার ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে। তাহলে ম্যানেজারিয়াল স্কিল কি কি স্কিল? একটা হলো বিজনেস স্কিল, বিজনেস কনসেপ্ট সম্পর্কে স্কিল গুলো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। একটা কোম্পানিকে রান করতে হলে কি কি বিজনেস স্কিল গুলো নিয়ে তাকে ডিল করতে হবে এবং সাকসেসফুল হতে হবে। একইভাবে তার টেকনিক্যাল স্কিল সম্পর্কে তার স্কিলটা যথেষ্ট থাকতে হবে। আর ফাইনালি তার সফট স্কিলটা সম্পর্কেও নলেজটা থাকতে হবে। এই তিনের সমন্বয় আসলে এনিওয়ান ক্যান বিকাম এ গুড ম্যানেজার অর বিকাম এ সিইও অফ এ কোম্পানি। কারণ সিইও মানে সবচেয়ে টপ পজিশনে আলটিমেটলি একটা অর্গানাইজেশনের, বিজনেস অর্গানাইজেশনের। কাজে এই ধরনের কোশ্চেন হয়। আর কোশ্চেন যেভাবে আমি আবারও বলছি, ব্যাকএন্ডে ছোট্ট একটা সিনারি আগে সেট করে দেওয়া থাকবে। কাজে এইভাবে মেন্টালি প্রিপারেশন নেবে। আসো নেক্সটে আমরা দেখি, আমরা একটু যাই। তাহলে এটা ক্লিয়ার? তোমার যখন তিনটা একসাথে আসতে পারবে, আলাদা আলাদা রাইট, আলাদা সফট স্কিল সম্পর্কে আসতে পারে, টেকনিক্যাল স্কিল সম্পর্কে, বিজনেস স্কিল সম্পর্কে আসতে পারে। এখন দেখো, ইন এডিশন ক্যারিয়ার ইন এমআইএস, এছাড়াও আসলে একজন সিইও আরো কিছু নলেজ থাকা দরকার, যেগুলো তোমরা জানো, যারা বিশেষ করে আইটি থেকে আসা বা কম্পিউটার থেকে আসা। যে একজন প্রজেক্ট ম্যানেজার, তার কি কি জানা দরকার? সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন্টারনেট, ডেটাবেস মানে ব্যাক এন্ডে এন্ড ফ্রন্ট এন্ড ম্যানেজ করার মতো টেলিকমিউনিকেশনে নলেজটা তার যথেষ্ট থাকতে হয়। এই ধরনের নলেজগুলো তাদের থাকতে হবে, যেহেতু they will deal with the MIS. তারপর the information system opportunity আর একটা হলো চ্যালেঞ্জ। এই দুটা বিভিন্ন ভাবে আসে, ছোট ছোট কোশ্চেন আসে। What are the challenges of information system or MIS? Information system ঠিক বলে না, বলে যে what are the challenges of MIS? Explain it briefly. অথবা কোনো কোনো সময় বলা হয় what are the problems of MIS, আর কোনো সময় বলা হয় what are the merits or the advantages of MIS. Justify your logic. What are the opportunities of MIS in Bangladesh? কি কি অপরচুনিটি আছে বাংলাদেশে
সেই সম্পর্কে আসলে জিজ্ঞাসা করা হয়। এই ধরনের কোশ্চেন গুলোর জন্য তোমার মেন্টালি প্রিপেয়ার থাকবে, 3 থেকে 4 মার্কস এই ধরনের মার্কস থাকে। নেক্সট যাই। এখন এটা ঠিক একইভাবে এর সাথে আর একটা ইয়ে ছিল আমাদের, just a second. Open হচ্ছে না কেন? আচ্ছা দেখো, আমরা যদি দেখি ওই একটু আগে যে জিনিসটা দেখলাম ওটাই এখানে আরেকটু এলাবোরেটলি দেয়া আছে। ইনফরমেশন সিস্টেম চ্যাপ্টারটা ইনফরমেশন সিস্টেম ইন দ্য এন্টারপ্রাইজ। আলটিমেটলি এই যে ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা আগের ডায়াগ্রামটা সিমিলারিটিস আছে না, টাইপস অফ ইনফরমেশন সিস্টেম। সবচেয়ে নিচে যে পার্টটা এটা হলো অপারেশন লেভেল বা লোয়েস্ট লেভেল, আর মাঝখানে যেটা ম্যানেজার লেভেল, আর সবচেয়ে উপরে যেটা স্ট্র্যাটেজিক লেভেল। কাজে একটা বিজনেস অর্গানাইজেশন মূলত আমরা 3টা লেভেলে ভাগ করতে পারি। তাহলে এই লেভেলগুলো সম্পর্কে ডেসক্রিপশন আসতে পারে যে একটা বিজনেস অর্গানাইজেশনে কি কি ধরনের লেভেল থাকতে পারে, রাইট ডাউন দ্য ডিফারেন্ট লেভেলস এন্ড এক্সপ্লেইন ইট। এই ডায়াগ্রাম দিয়ে শুধু লেভেলগুলো এক্সপ্লেনেশনে যেতে হবে। আর একটা কোশ্চেন এই একই সাথে থাকে, দেখো এই যে 3টা লেভেলে, এখানে 3টা লেভেলের ডেসক্রিপশন দেওয়া আছে, অপারেশন লেভেল, ম্যানেজারিয়াল লেভেল এন্ড স্ট্র্যাটেজিক লেভেল। এবং এগুলোর ডেসক্রিপশন এন্ড একটা করে বা 2টা করে এক্সাম্পল তোমরা শিখবে। ঠিক এই 3টা লেভেলে আবার 4 রকমের সিস্টেম কাজ করে। যে দেখো মেজর টাইপস অফ সিস্টেম, মেজর টাইপ সিস্টেম গুলোকে ডিফারেন্ট কালার দিয়ে এখানে তোমার বলা আছে। গ্রিন কালার দেখো যে ট্রানজাকশন প্রসেস সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বটম লেভেলে কাজ করে, তাই না? আর যেটা মিডল ম্যানেজমেন্ট বলছো বা মিডল ম্যানেজারিয়াল লেভেল, সেখানে 2টা সিস্টেম কাজ করে, একটা হলো এমআইএস আর একটা ডিএসএস। রেড কালার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এন্ড ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম। আর সবচেয়ে উপরে যে লেভেলটা কাজ করে সেটা বলা হয় ইএসএস বা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশনের 3টা লেভেলে 4টা সিস্টেম কাজ করে, তার মধ্যে মিড লেভেলে 2টা সিস্টেম করে, এমআইএস এন্ড ডিএসএস। ক্লিয়ার কি? দেখো 3 লেভেলে 4টা সিস্টেম, এবং এই সিস্টেমগুলো সম্পর্কে আসে যে হোয়াট ইজ টিপিএস, এক্সপ্লেইন ইট ব্রিফলি উইথ প্রপার এক্সাম্পল। একইভাবে আছে এমআইএস, ডিএসএস বা ইএসএস। 3 থেকে 4 মার্কস ছোট ছোট ইন্ডিভিজুয়াল ডিসকাশন এন্ড এক্সাম্পল তোমরা পড়বে। কোন কোন সময় আসে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন টিপিএস এন্ড এমআইএস, অথবা ডিফারেন্স বিটুইন এমআইএস এন্ড ডিএসএস, অথবা ডিফারেন্স বিটুইন ডিএসএস এন্ড ইএসএস। এই ধরনের যে কোশ্চেন রেজ করে, ক্যান ইউ ম্যানেজ? পারবে? জি স্যার। ওকে, কাজে এখান থেকে ছোট ছোট এই কোশ্চেন আসবে। এটা এই 4টা টাইপ যে কাজ করতেছে, ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে, এক্সাম্পল দেওয়া আছে এখানে, তোমরা দেখবে। এগুলো হচ্ছে সেই ডেসক্রিপশন গুলো টিপিএস। তারপর আমরা এই টিপিএস নিয়ে বলতে যে একটা টেবিল ডিসকাস করছি, তোমার মনে আছে? যেহেতু বিজনেসের মেইন ফাংশনাল এরিয়া 4টা, তাই না? সেলস এন্ড মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স। এটা সবচেয়ে বটম লেভেলে, যেটা দ্যাট মিন্স লোয়েস্ট লেভেল অফ দ্য বিজনেস অর্গানাইজেশন। তাহলে এই 4টা ফাংশনাল এরিয়া কিন্তু টিপিএস এর যেমন কাজ করে,
মিডল ম্যানেজমেন্টের কাজ করে, টপ ম্যানেজমেন্টের কাজ করে। এই চারটাকে বেস করে আসলে এখানে কতগুলো ফাংশন ডিভাইড করা আছে, যে এর কি কি ফাংশন থাকবে সেলস মার্কেটিং এর, এই ফাংশন গুলো দেওয়া আছে। ঠিক এই ফাংশনের করেসপন্ডিং কি কি সফটওয়্যার বা অ্যাপস থাকতে পারে, অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন গুলো নিচে দেওয়া আছে। তো তোমরা এই ডায়াগ্রামটা টেবিলটা একটু ভালো করে দেখবে, এখান থেকে ছোট্ট ছোট্ট ট্রিকি কোশ্চেন আসে। সো হয়তো বলবে যে রাইট ডাউন দ্য two different functions of TPS and its corresponding application. তাহলে তোমরা কোনটাকে সিলেক্ট করো, তোমাদের মানে এটা ফ্রিডম আছে, যে কোনো ফাংশন ইউ ক্যান কনসিডার and write down the applications of those TPS. এখানে এটা যে এক্সপ্লানেশন এবং এক্সাম্পল অফ MIS, একটু আগে বললাম শর্ট কোশ্চেন আসতে পারে। একইভাবে দেখো DSS। এখন আমাকে বলো তো MIS এবং DS এর মধ্যে মেজর ডিফারেন্সটা কোথায়? হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন MIS এন্ড DSS? একটা পয়েন্ট বলো একজন। মাঝে মাঝে আসে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন MIS এন্ড DSS, জাস্টিফাই ইউর লজিক or explain your opinion. স্যার MIS হচ্ছে যেটা বুঝি যে মানে ইনফরমেশন গুলা বা ডাটা গুলা যখন ইনফরমেশন হয় তখন ওটাকে মানে ম্যানেজ করতে হেল্প করে, আর DSS হচ্ছে ওটা থেকে কিভাবে একটা ডিসিশন নেওয়া যায়। আচ্ছা, আর একটু ভালো করে আর কে বলবা, কাছাকাছি আসছো। স্যার DSS এর ট্রানজাকশন লেভেলের যে ডাটাগুলো ওগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, আর MIS তো এন্টায়ারলি এভরিথিং নিয়ে কাজ করে। হ্যাঁ, আমি এগ্রি, ট্রানজাকশন লেভেল বা যে ডেটা নিয়ে DSS কাজ করে, কিন্তু তাহলে ডিফারেন্সটা কি? কাজটা তো আমাদের MIS সেকশনে করে। আমরা তো বলছি যে যত র ডেটা গুলো আসে থেকে লোয়ার লেভেল থেকে ইনফর্মাল ওয়েতে আসে, মানে একটা লোয়ার লেভেল ইনফর্মাল ওয়েতে, মানে ফর্মাল ওয়েতে ডেটা গুলো আসে না। একজন সুপারভাইজার থাকতে ওয়ার্কারদের সাথে, তাই না? তিনি দিন শেষে কতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি শার্ট তৈরি করা হলো, অ্যাক্সেসরিজ তৈরি করা হলো, সেটা হিসাব ইনফর্মাল ওয়েতে দিচ্ছেন যে এতগুলো শার্ট তৈরি হয়ে গেছে। এটা MIS কি করতেছে, ওটাকে ফর্মাল ওয়েতে রাখতেছে। ফর্মাল ওয়ে বলতে একটা ডেটাবেজে রাখতেছে বা একটা এক্সেল স্প্রেডশিটে নোট ডাউন করে রাখতেছে যে এতগুলো দিন শেষে তৈরি হলো। তাহলে এই ফর্মাল ওয়েতে ডেটাগুলো MIS এর কাছে থাকতেছে, DSS এর কাছে থাকতেছে। কিন্তু জান্নাত যেটা বললো যে তাহলে DSS কি করে, DSS এই ডেটাগুলোর উপরে ফার্দার অ্যানালাইসিস করে এই ডেটাগুলোকে ডেটা আকারে না রেখে তার এটা ভিজুয়াল গ্রাফিক্স আকারে রিপ্রেজেন্ট করে, এবং এই গ্রাফিক্স ইনফরমেশনটা তার পরবর্তী লেভেল অর্থাৎ টপ ম্যানেজমেন্টের কাছে দেওয়া হয়। আর MIS যদি তার ইনফরমেশনটা টপ ম্যানেজমেন্টের কাছে দিয়ে থাকে অ্যাজ এ ডেটা, একটা পেজের ভিতরে অনেক ডেটা আছে, হান্ড্রেডস থাউজেন্ডস অফ ডেটা, আর DSS ওই ডেটার উপর কাজ করে অ্যানালাইসিস করে একটা গ্রাফ আকারে সে প্লট করলো, বার চার্ট, পাই চার্ট করে সেই চার্টটা প্রেজেন্ট করলো টপ ম্যানেজমেন্টের কাছে। তার টপ ম্যানেজমেন্টের কাছে কি মনে হবে, কোনটা ইজি টু আন্ডারস্ট্যান্ড বাই দ্য CEO? বলতে পারো? একটা ভিজুয়াল ইনফরমেশন যদি হয়, গ্রাফসটা তো ইজি টু আন্ডারস্ট্যান্ড। স্যার DSS এরটাই গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য দুটাই হবে, কিন্তু DSS টা ইজি টু আন্ডারস্ট্যান্ড। জি, ক্লিয়ার? তাহলে এই মেজর ডিফারেন্সটা কিন্তু এইখানে, দুজনের কাছে কিন্তু ডেটা আছে, MIS এর কাছেও আছে, DSS এর কাছেও আছে। DSS এই ডেটাগুলোকে নিয়ে ফার্দার অ্যানালাইসিস করে কনক্লুড করে, কি কনক্লুড করে? প্রেজেন্ট অল ডেটা অ্যাজ এ ভিজুয়াল ইনফরমেশন and then place it to the top management. তার কাজেই এইটা হচ্ছে মেজর ডিফারেন্স। So DSS can do the further analysis on the data what they have received from the MIS or from the কি বলবো যে lower level or lowest level of the organization, and then interpret all this data as a visual information like bar chart, pie chart, or any other visual graphics formation. So that would be easy to understand by the top management. Clear? A question to ask মাঝে মাঝে যে what is the major difference between MIS and DSS? কাজে একটু তোমরা খেয়াল করো।
নেক্সটে যাই। ওকে, তাহলে এগুলি আসলে আশা করি তুমি আনসার করতে পারবে। এরপরে আসো আমরা একটু দেখি, এটা ইএসএস এবং ইএসএস এক্সাম্পল দেওয়া আছে। শর্ট নোট আসে যে হোয়াট ইজ ইএসএস, এক্সপ্লেইন ইট ব্রিফলি উইথ প্রপার এক্সাম্পল। এরপরে আসো যে এটা একটা ডায়াগ্রাম, তোমরা বুঝতে পারবে হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন টিপিএস, এমআইএস, ডিএসএস এন্ড ইএসএস। এর মাঝখানে এই দুটা, এটি মিডল ম্যানেজমেন্ট এমআইএস এন্ড ডিএসএস, আর নিচেরটা হলো বেস্ট ম্যানেজমেন্ট টিপিএস, যেখানে ট্রানজিশনাল প্রসেসিং সিস্টেম কাজ করে। উপর ব্লু কালারের ইএসএস, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এবার আসো এখানে আমরা একটু দেখি যে ওই এর আগে আমরা যে কথাটা বললাম যে সেলস এন্ড মার্কেটিং, যে আসতে পারে যে ফাংশন গুলোকে দুইটা অথবা দুইটা ফাংশন মেনশন করে দিল, বলে যে করেসপন্ডিং অ্যাপ্লিকেশন গুলো রাইট ডাউন করো। 1-2 মার্কস, 1 মার্কস ছোট ছোট কোশ্চেন দেওয়া হয়। এই টেবিলের কথা আগে ডিসক্রাইব করা হয়েছিল, সিস্টেম, ডেসক্রিপশন, অর্গানাইজেশনাল লেভেল। এখানে 3টা সিস্টেম দেওয়া আছে, 3টা সিস্টেম 3টা ডিফারেন্ট লেভেলের জন্য, অপারেশনাল, ম্যানেজারিয়াল এন্ড স্ট্র্যাটেজিক লেভেল। কাজে এখানে ডেসক্রিপশন গুলো এটা তোমরা দেখবে। আর এই একই টাইপের এটা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন সিস্টেমের জন্য, তারপরে হয়তো বা আছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর জন্য, হিউম্যান রিসোর্স সিস্টেম। তো ছোট ছোট কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর এর লাস্ট যে পার্টটা আছে দেখো, যে আমরা যেটা বলি বিজনেস প্রসেস এন্ড ইনফরমেশন সিস্টেম। হোয়াট ইজ বিজনেস প্রসেস, এক্সপ্লেইন ইট ব্রিফলি। এখান থেকে আসবে বিজনেস প্রসেসটা। আর এই বিজনেস প্রসেসের ভিতরে এক্সাম্পল অফ বিজনেস প্রসেস, আচ্ছা এক্সাম্পল গুলো একটু দেখবে। আর ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন, সেলস এন্ড মার্কেটিং, ওই 4টাই ঘুরে ঘুরে আবার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স। আর বিজনেস প্রসেস এন্ড ইনফরমেশন ক্রস ফাংশনাল এরিয়া বা ক্রস ফাংশনাল বিজনেস প্রসেসটা কি। এরপরে 4টা মূল পার্ট আছে, দেখো ক্যান ইউ সি দ্য ডায়াগ্রাম। এই 4টা জিনিস, একটা বলা আছে এন্টারপ্রাইজ সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই যেটা এন্টারপ্রাইজ সিস্টেম বলছি, এটাকে আমরা কিন্তু আসলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং মাঝে মাঝে বলি, তাই না? এই যে 4টা কনসেপ্ট, এগুলো কি, ডেসক্রিপশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো শিখবে। এখানে ছোট হয়তো ইয়াস মাঝে মাঝে। সো হোয়াট ইজ ইআরপি, এক্সপ্লেইন ইট ব্রিফলি ইনক্লুডিং দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। একইভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা এই যে ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, যেটা এটা তোমরা সবাই অবহিত। এখন আসলে মোস্ট অফ দ্য বিজনেস অর্গানাইজেশন হিয়ার ইন বাংলাদেশ, দে আর implementing or using the ERP, CRM, SCM আর নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলোতে শর্ট নোট তোমরা শিখবে। খেয়াল রাখবে যে এটা এগুলো কি, হ্যাঁ এটার এক্সপ্লানেশন, এটার এক্সাম্পল, 2-4টা এক্সাম্পল শিখবে, এবং 2-1টা করে অ্যাডভান্টেজ এবং 2-1টা ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই টাইপের ডিসঅ্যাডভান্টেজ, কারণ তোমরা জানো এগুলো যেহেতু বেসড অন দ্য কম্পিউটার, বেসড অন দ্য অটোমেশন সিস্টেম, এগুলো কমন কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে যেগুলি আইটির জন্য বা কি বলবো যে অটোমেশন সিস্টেমের জন্য প্রবলেম, এগুলো কমন প্রবলেম, সেগুলো সবগুলোর জন্য একটা কমন ডিসঅ্যাডভান্টেজ হবে, বাট অ্যাডভান্টেজ গুলো আবার ডিফার করবে। তার কাজেই আমি আশা করবো এগুলোর উপর শর্ট নোট 3 থেকে 4 মার্কসের মধ্যে তোমরা শিখবে এবং এগুলো পরীক্ষা আসে। অথবা 4টা থেকে 1টা চলে আসলো, মাঝে মাঝে 2টাও চলে আসে, 3+3 6 মার্কস থাকে। ক্যান ইউ ম্যানেজ? ম্যাথমেটিক্যাল আসলে এখানে তেমন কিছু নাই, এটা আসলে বুঝে পড়ার বিষয়। হ্যাঁ, কারণ মনে করো যে একটা ইআরপি আমরা আসলে বিভিন্ন অর্গানাইজেশন ইউজ করতেছি না, যে প্রতিষ্ঠানে আমরা আছি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, তার মানে এটা দিয়ে আমাদের কি বেনিফিট গুলো হচ্ছে,
তবে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলতে পারবো যে একটা অর্গানাইজেশনকে যদি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধরি, তারও কিন্তু ইআরপি আছে, তাই না? আর ইআরপি দিয়ে আমরা কি বেনিফিট করবো? তোমরা যদি এইভাবে চিন্তা করো, তোমরা ইউজ করতেছো না, তুমি ইআরপিটাকে ইউজ করে তোমরা রেজিস্ট্রেশন কাজ করতে পারতেছো, তোমরা ইআরপিটা ইউজ করে কিন্তু যে ইভেন তো আমরা বিএলসিটা ইউজ করতেছি, এটা তো অবশ্যই একটা পার্ট অফ ইআরপি। তাহলে তোমরা এইভাবে এক্সাম্পল গুলো নিয়ে আসতে পারবে না? তোমরা মনে করো যে পেমেন্ট দিচ্ছ, সেখানেও কিন্তু ইআরপিটা ইউজ করতেছো। কাজে প্রতিটা জিনিসে আসলে আমরা কোথায় ইউজ করছি সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সহজে কিন্তু এক্সাম্পল গুলো সেট করা যায়। ঠিক একইভাবে যে তোমার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কারণ একটা ব্যাংকের কথা যদি আমরা ধরি, আমরা যদি দেখে নিই এটা কিভাবে কাজ করতেছে। দেখো, সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট তোমরা যে সিস্টেম গুলো ব্যাংক থেকে অফার করতেছে, তাই না? সেখানে কিন্তু কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মধ্যে হয়তো একটা ফিডব্যাক দিয়ে রয়েছে, একটা ফিডব্যাক ফর্ম আছে ফর ক্লায়েন্ট। ক্লায়েন্ট যদি কোনো রকমের প্রবলেম ফেস করে, তারা কিন্তু ফর্মটাকে কমপ্লিট করে দিচ্ছে যে এই ধরনের তারা প্রবলেম ফেস করে, দেন কোম্পানি উইল টেক দ্য ইনিশিয়েটিভ ইমিডিয়েটলি, তাই না? এগুলো আমরা প্র্যাকটিক্যালি যেখানে ইমপ্লিমেন্ট করতেছি সেগুলো যদি একটু চিন্তা করো, তাহলে জিনিসগুলো কিন্তু খুব ইজি হবে। কারণ এইখানে আমি যেটা মনে করি আসলে এখানে মুখস্থ করা খুব একটা বেশি কিছু না, যদিও এখানে ম্যাথমেটিক্যাল টার্মস আসলে ওইভাবে কিছুই নেই, তাই না? কোনটা? আচ্ছা, দাঁড়া আমি দেখতেছি আবার। কোথায় আমি দেখতেছি না তো, তোমার চলে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে আবার বলো। আচ্ছা আসো, আমাদের তোমার এই যে চ্যাপ্টারটা, এটা একটু বড় চ্যাপ্টার, এমআইএস এর যে চ্যাপ্টারটা, পরের চ্যাপ্টার গুলো কিন্তু আসলে আমার খুব একটা এটা কাজে শর্ট নোট 3 থেকে 4 মাস, এই চারটা যেটা আমি বললাম, ইআরপি, সিআরএম, এসসিএম আর নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা এখানে শেষ হয়ে গেল। আসলে এক্সপ্লানেশন গুলো দেয়া আছে, তোমরা একটু দেখো, বলো। এই আর এখানে আর কোনো কোশ্চেন নাই, শেষ। তোমার যদি কোশ্চেন থাকে যে এমআইএস কি আর কোনো জিজ্ঞাসা থাকে বলো, তাহলে আমি পরে ইয়েতে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এটা যাই, দেখো আমরা একটু দেখি এরপরে যেটা, সেটা কিন্তু একদমই ছোট। কারণ আমি বারবারই বলতেছি যে ই বিজনেস আমরা আগে করছি, আগে আমাদের ডিসকাশনে আসছে। এখন আসলে ই বিজনেসটাকে আর একটু হাইলাইট করে একটু এলাবোরেটলি আমরা বলার চেষ্টা করছি। যেমন মনে করো প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস অফ ই বিজনেস, এখানে মূল ফোকাসিং পয়েন্টটা হচ্ছে কিন্তু প্রসপেক্ট আর চ্যালেঞ্জ, এই দুটোকে আমরা হাইলাইট করতেছি। হাইলাইট করতে যে আসলে দেখতে মনে হচ্ছে অনেক কিছুই, আসলে আলটিমেটলি যে ই বিজনেসটা কি, যেটা এটা আমরা আগেও ডিসকাস করছি, ওয়াই দ্য ই বিজনেস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য মডার্ন সোসাইটি। তোমরা ই বিজনেস থেকে সবাই বেনিফিটেড হচ্ছে। যদি একটা কোশ্চেন, একটা সিনারিতে যদি বলা হয়, ওয়াই দ্য ই বিজনেস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য রুরাল এরিয়া অফ বাংলাদেশ, or why the e-business is important for Bangladesh, justify your logic। কারণ তোমরা তো বুঝতে পারছো যা কিছু এখন অনলাইনে হচ্ছে সবই যা একটা বিজনেস। তোমরা যে একটা প্রোডাক্ট যদি পারচেস করো, অনলাইনে প্রোডাক্ট পারচেস করতেছো না, সেটা তো পার্ট অফ দ্য বিজনেস। তোমরা যে ফুড পান্ডা থেকে তোমাদের কি বলবো যে তোমরা ফুড পারচেস করতেছো, ডিনার, লাঞ্চ বা আদার ব্রেকফাস্ট অর্ডার প্লেস করতেছে অনলাইনে, এই পারচেস করতেছে প্রসেসটা is because of the automation system, because of the internet, তাই না? এটাও তো একটা বিজনেস, দিস ইজ অলসো দ্য পার্ট অফ এ বিজনেস। ইন্টারনেটের মাধ্যমে যা কিছুই করছে, এগুলোকে এক্সাম্পল হিসেবে ধরে তখন তোমরা এক্সপ্লেনেশন যাও কেন এটা ইম্পর্টেন্ট। কারণ এই বিজনেসটা সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ভেরি পপুলার। তোমাদের আমি অনেক এক্সাম্পলও দিচ্ছি যে এই বিজনেসে, মনে আছে কিনা জানি না, স্যামসাং এর কথা বলছিলাম, তার 2004 সালেই কিন্তু তার কি করছে, ই বিজনেস সিস্টেম, ওয়েব বেস সিস্টেম ডেভেলপ করে ফেলছে। তাদের কোন এমপ্লয়িকে মুভ করে সাউথ কোরিয়া থেকে মানে আদার কান্ট্রিতে যেতে হতো না তাদের প্রোডাক্ট সেলের জন্য। তারা আই মার্কেটিং এর মাধ্যমে, ইন্টারনেট মার্কেটিং এর মাধ্যমে, তাদের নিজস্ব একটা প্রোডাক্ট ছিল, আই মার্কেটিং বলতো, ইন্টারনেট মার্কেটিং। তবে আই মার্কেটিং এর মাধ্যমে
they can convince the clients and the customers of different citizens of different countries. তাই না? তাদের মুভ করে বাংলাদেশে আসতে হতো না, তাদের মুভ করে ইন্ডিয়া বা আদার কান্ট্রিতে যেতে হতো না। এবং ওইভাবেই 2003-04 থেকে তারা তাদের প্রোডাক্ট গুলো সেল করা শুরু করলো। তাতে দেখা গেলো মার্কেটিং এর কারণে বা ইন্টারনেট মার্কেটিং এর কারণে তাদের গ্রোথ রেটটা বেড়ে গেল, সেলের পরিমাণটা বেড়ে গেল। আর গ্রোথ রেট বাড়ার অর্থে তার মানে তাদের রেভিনিউ বা রিটার্ন বেশি আসতেছে। এবং শুধুমাত্র স্যামসাং কোম্পানি না, তার কম্পিউটার না, তার বিভিন্ন মোবাইল বলো, স্যামসাং এর ইলেকট্রনিক্স গুলো বলো, সবগুলো সেলের পরিমাণ বেড়ে গেল। বাট যারা ম্যানেজারিয়াল পার্সন বা ম্যানেজমেন্ট সাথে রিলেটেড, দে আর নট মুভিং এট অল ফ্রম সাউথ কোরিয়া টু সাম আদার কান্ট্রি, দে আর স্টেইং ইন দেয়ার হোম কান্ট্রি and sell the product, more and more product when they apply the marketing concept rather than the traditional and conventional method. তার আগে মনে হয় 2002 সাল বা 1 সাল তার ট্রেডিশনাল বা কনভেনশনাল মেথডে তারা যাইতো, নেগোশিয়েট করতো, এমইউ করতো একটা দেশে, তারপর প্রোডাক্ট ডেলিভারি দিত। এখন অনলাইনে সবকিছু হয়ে গেছে, ট্রানজাকশন বলো, তাদের ডেলিভারি বলো, তাদের অর্ডার প্লেস বলো, মানি রেমিটেন্স বলো, এভরিথিং। এবং এই বিজনেস বলতে তোমাদেরকে আমি এই কথাও বলছি, কারণ স্যামসাং কেন, আর একটা কি বলছিলাম তোমাদেরকে, ডেল কম্পিউটার। ডেল কম্পিউটার তো একদিনে তারা বড় হয় নাই, এত ফেমাস কেন? ওয়াই দ্য ডেল কম্পিউটার? এই জিনিসগুলো যদি মাথায় রাখো যে ওয়াই দে আর ফেমাস অল ওভার দ্য গ্লোব, বিকজ অফ দ্যার স্ট্রং ওয়েব পোর্টাল। মনে আছে? কারণ তাদের such a way they have developed their web portal, and it's a global citizen can find out any solution if they face any problem. ডেল কম্পিউটার যে পারচেজ করতে যে দেশেই হোক না কেন, রাইট, সে মানে যত প্রবলেম, হার্ডওয়্যার প্রবলেম ফেস করুক, সফটওয়্যার প্রবলেম ফেস করুক, আদার প্রবলেম ফেস করুক, they can easily find out the solution from their web portal. That is why the Dell computer become more and more popular all over the globe. একইভাবে তোমাদেরকে আমরা Amazon.com এর কথা মনে আছে? Amazon 2001-2002 সালে একটা পর্যায়ে এসে অলমোস্ট শাটডাউন হয়ে গেছিল, কিন্তু অ্যামাজন কি এখন তো সারা ওয়ার্ল্ডে কি একটা ফেমাস একটা অর্গানাইজেশন, তাই না? এবং যে কোম্পানিটা 2000 কি বলবো যে 2002 মিডলের দিকে এসে শাটডাউন হওয়ার অবস্থা বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তখন তারা কি করছে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করে আরো 6 মাস অবজার্ভ করছে যে এটা আসলে সাস্টেনেবল হবে কিনা। মানে লাস্ট তাদের যে চেষ্টা এবং যে স্ট্র্যাটেজি নেয়, তারপরে কিন্তু এটা সার্ভাইভ করে যায় 2003 থেকে। আজকে দেখো 2024 সালে এসে ওয়ান অফ দ্য জায়ান্ট বিজনেস অর্গানাইজেশন অল ওভার দ্য গ্লোব। কাজেই এইগুলি সবকিছুর বিহাইন্ডে কিন্তু ইন্টারনেট অটোমেশন সিস্টেম। কাজে আমরা যদি ই বিজনেসের কথা যদি বলি, ওয়াই দ্য ই বিজনেস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ এনভায়রনমেন্ট, এখন এটা যদি তোমরা মানে এক্সপ্লানেশন দিতে যাও, নিজে গ্লোবাল তোমরা এক্সাম্পল গুলো সেট করতেই পারো, তাই না? কাজেই এগুলো আসলে বাস্তবে কি ঘটতেছে এটার সাথে যদি আমরা চিন্তা করি, তাহলে আমার মনে হয় জিনিসগুলো আমাদের জন্য একটু ইজি হবে। তাহলে আসো আমরা একটু দেখি, তাহলে এখান থেকে যেমন নতুন আসলে কিছুই নেই, এগুলো আমি এক্সাম্পল হিসেবে সেট করছিলাম। সাউথ কোরিয়া তাদের কি অবস্থা ছিল 98 সালে, 99, 2000, 2001, 2002, আস্তে আস্তে তারা ডেভেলপ করতে করতে এখন কিন্তু তাদের মানে ইন্টারনেট ইউজারের সংখ্যা হচ্ছে, কি বলছিলাম যে ইন্টারনেট ইউজারের সংখ্যা তাদের ডাবল, অর্থাৎ পপুলেশন যার তার ডাবল হচ্ছে ইন্টারনেট কানেকশন, অর্থাৎ ইচ এন্ড এভরি citizen of South Korea, they are having 2 internet connection because of the importance, and they can utilizing the internet for the business purpose. এখানে আমরা বলছিলাম যে দেখো যে একটা ইন্টারনেটের গ্লোবাল কি অবস্থার মধ্যে ছিল, তখন হয়তোবা 605.6 মিলিয়ন বলা হচ্ছে 2002 সালে ইন্টারনেট ইউজার, কিন্তু আমরা এখানে এসে কি বলছি দেখো 5.3 বিলিয়ন ইন্টারনেট ইউজার
in the world as of 2023 এসে দেখা গেল এটা 5.3 বিলিয়নে উন্নীত হয়, অর্থাৎ এটা মিনিং ওভার 65% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইউটিলাইজিং দ্য ইন্টারনেট। কিন্তু এটা আরো একটা দেওয়া আছে, এটা রিসেন্ট ইয়ার তুমি দেখো যে 2025 সাল নাগাদ এটা 6 বিলিয়নে চলে যাবে the number of user globally। তার মানে কেন এটা বাড়তেছে নিশ্চয়ই রিজন আছে। রিজনটা হচ্ছে যে they could understand the importance and they can utilize the internet for their business purpose and earn the money। এখন এইভাবে যে আমরাও ইউজ করতে পারি বাংলাদেশে, তাহলে এই বাংলাদেশ ইন্টারনেটটা আস্তে আস্তে আসলে আরো অনেক পপুলার হবে, এটার ইউজার সংখ্যা আরো বেড়ে যাবে। তবে এখানে বিজনেস বা ইনফরমেশন টেকনোলজি এগুলো শর্ট কোর্স এগুলো থেকে আসতে পারে। ইম্পর্টেন্স অফ আইটি, ই বিজনেস, ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রেডিশনাল বিজনেস এন্ড ই বিজনেস, এই টাইপের কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারবে আশা করি। ইডিআই এর কথা বলছিলাম, মনে আছে? হোয়াট ইজ ইডিআই, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইডিআই, এগুলো দেখবে। তারপরে এখানে আরেকটা কোশ্চেন আমরা যেটা বলছিলাম যে পিওর ভার্সেস পার্সিয়াল ই বিজনেস। পিওর ভার্সেস পার্সিয়াল ই বিজনেস এর মধ্যে কি থাকতেছে একটা এই ডিফারেন্সটা মাঝে মাঝে আসে পরীক্ষায় 2-3 মার্কস পর্যন্ত। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন পিওর এন্ড পার্সিয়াল ই বিজনেস। আমার মনে হয় তোমাদের এটা ইয়ের পরীক্ষাও দেওয়া ছিল, মিড না কি বলে কুইজে দিছিলাম বোধহয় না এই কোশ্চেনটা, ডিফারেন্স বিটুইন পিওর এন্ড পার্সিয়াল ই বিজনেস। স্যার লাস্ট কুইজে স্যার যে এমসিকিউ না আগের কুইজে এমসিকিউ আকারে স্যার ছিল, কিছু অনেকগুলো অপশন ছিল বোধহয়, রাইট। কাজে এই ধরনের কোশ্চেন 2 থেকে 3 মার্কস আছে এক্সপ্লেনেশনে। আর এগুলো আসলে খুব একটা দেখা দরকার, যেহেতু আমরা এই টাইপস গুলো আগে করানো হয়ে গেছে। কাজে এখানে নতুন কিছু নেই, শুধু এল কমার্সটা বা এম কমার্সটা আমরা এটা দেখতে পাই, জি গভর্নমেন্ট টু সিটিজেন এবং উইথ এক্সাম্পল। এরপরে আসো যে এখানে ইম্পর্টেন্ট যে পার্টটা আসলে দ্য বেনিফিটস অফ ই বিজনেস। আমরা এর আগেও অ্যাডভান্টেজ, বেনিফিটস বা মেরিটস অফ ই বিজনেস নিয়ে ডিসকাস করছি, কিন্তু এখানে আসলে 3টা জায়গায় আমরা ফোকাসিংটা করছি। কোশ্চেন 3 ভাবে আসতে পারে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ দ্য ই বিজনেস ফর বিজনেস অর্গানাইজেশন ইন বাংলাদেশ। বিজনেস অর্গানাইজেশন কি ধরনের হতে পারে, তাই কাজে এখানে ফোকাসিংটা করা আছে বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে। এটা বাংলাদেশ হতে পারে, গ্লোবালি হতে পারে। তারপরে সেকেন্ড এটা দেখো, এটাও বেনিফিট। বেনিফিট কিন্তু সব বেনিফিট একসাথে আসবে না, 3 রকমের বেনিফিট আছে, যে কোনো একটা হতে থেকে আসতে পারে। মানে বেনিফিট টু কনজিউমার, কনজিউমারের ক্ষেত্রে কি কি বেনিফিট হতে পারে ফর বাংলাদেশ পার্সপেক্টিভ অর গ্লোবাল পার্সপেক্টিভ। আর ফাইনালি দেখো এখানে বেনিফিট ফর দ্য সোসাইটি, এটা বাংলাদেশের সোসাইটির জন্য হতে পারে, গ্লোবাল সোসাইটির জন্য হতে পারে। কাজেই 3 রকমের তোমাদের বেনিফিটটাকে এখানে হাইলাইট করা আছে, ফর সোসাইটি, ফর কনজিউমার, ফর বিজনেস অর্গানাইজেশন। এখানে মনে করি 3 থেকে 4 মাস থাকতে পারে। কাজে এখানে 3টা ডিফারেন্ট পয়েন্টের উপর ফোকাস করা, আর সবগুলো একসাথে আসবে না, আমি আবারও বলছি, যে কোনো একটা। মোটামুটি এখানে আসলে এই জিনিসগুলো, আর মার্কেটিং তো আসলে আমরা অন্য চ্যাপ্টারে করাইছি, যার জন্য এখানে মার্কেটিংতে আসার সুযোগ ওইভাবে নেই। এরপরে দেখো অনলাইন সিকিউরিটি আমরা ডিসকাস করবো, আলাদা চ্যাপ্টার। কাজে এখানে আর খুব বেশি নাই, এখানে শুধুমাত্র 2টা দিচ্ছে, চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি ফর ই বিজনেস। ঠিক একইভাবে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ই বিজনেস ইন বাংলাদেশ অর গ্লোবালি, হোয়াট আর দ্য কি বলবো যে চ্যালেঞ্জ মানে প্রবলেম। আচ্ছা, হোয়াট আর দ্য অপরচুনিটিস অফ ই বিজনেস ইন বাংলাদেশ অর গ্লোবালি, এই টাইপের কোশ্চেন গুলো আসলে এইখান থেকে আসা পসিবল, যেহেতু এটা ফোকাসড অন 2টা পয়েন্ট, প্রসপেক্টস অর অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জেস। ক্যান ইউ ম্যানেজ? আশা করি পারবেন ইনশাআল্লাহ। নেক্সটে যাই। দেখো আর 2টা আমাদের ইয়ে বাকি আছে, কারণ এটা আসলে লাস্ট ইয়ারতে আমরা মনে হয় ডিসকাস করছি। একটা হলো অনলাইন পেমেন্ট, আর একটা হলো আমাদের কি, একটা ছিল অনলাইন, আর একটা কি ছিল
অনলাইন পেমেন্ট আর একটা হলো অনলাইন সিকিউরিটি। আচ্ছা, ঠিক অনলাইন পেমেন্টের তোমাদের যে টাইপের কোশ্চেন মনে করো কুইজে আসছে, অনেকটা ওই স্টাইলে থাকতে পারে যে অনলাইন পেমেন্টটা কি, বা কেন অনলাইন পেমেন্ট, ওয়াই দ্য অনলাইন পেমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, অথবা আসতে পারো ওয়াই দ্য অনলাইন পেমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস অর্গানাইজেশন ইন বাংলাদেশ, এভাবে আসতে পারে। ব্যাংকিং সেক্টর হতে পারে, আদার বিজনেস হতে পারে, এই টাইপের কোশ্চেন অ্যানালিটিক্যাল কোশ্চেন সেট করা হয়। তবে বিভিন্ন মেথড গুলো, কারণ এই মেথড গুলোর মধ্যে আসলে আমরা অনেকগুলো মেথড করাইছি, তবে তোমরা যেগুলো মোর প্রমিনেন্ট দেখো, যে মেথডের মধ্যে আমরা ই ওয়ালেট বোধহয় একটা দিচ্ছিলাম, তাই না তোমাদের ইয়েতে, ই ওয়ালেট, পেপল, এই ধরনের এগুলো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো রিলেটেড, যেগুলো কমন, যেটা বাংলাদেশে আমরা ইউজ করতেছি, সেগুলো তোমার ফোকাসিং। ক্রেডিট কার্ড, তারপর মনে করো যে ডেফিসিয়েন্সি অফ ক্রেডিট কার্ড পেমেন্ট, এটা বোধহয় আসছিল তোমাদের, আমার মনে হয় কি বলে তোমাদের কুইজে আসছিল মনে, তাই না? ডেফিসিয়েন্সি অফ ক্রেডিট কার্ড পেমেন্ট সিস্টেম। তারপরে স্মার্ট কার্ডটা সম্পর্কে তোমরা শিখবে, যে ই ওয়ালেটটা কি, এটাও আসে মাঝে মাঝে, যে ই ওয়ালেট এবং পেপল, এই দুটা থেকে আসলে সাধারণত দেখা যায় যে কোশ্চেন ঘুরে ঘুরে আসে, যে ই ওয়ালেটটা কি বা পেপলটা কি, এটা এক্সপ্লেইন করো, যেটা তোমাদের কুইজেও, ফোর্থ কুইজেও আসলে আমরা সেট করছিলাম। তা এই তো মোটামুটি এই ই পেমেন্টের এবং ই পেমেন্টের অ্যাডভান্টেজ কি বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, হ্যাঁ। তারপর এর সাথে এটা পেপল, স্টোরড ভ্যালু কার্ড, এটা আসলে ওয়ান সর্ট অফ দি স্মার্ট কার্ড, সেটা আমরা তাহলে স্টোরড ভ্যালু কার্ড হিসাবে আসতে পারে, অথবা স্মার্ট কার্ড হিসাবে আসতে পারে। আর এখানে যে জিনিসটা মাল্টিপারপাস স্মার্ট কার্ড, কন্ট্যাক্ট স্মার্ট কার্ড এন্ড কন্ট্যাক্টলেস স্মার্ট কার্ড, এই ধরনের ইনফরমেশন গুলো তোমাদের মানে আসার যথেষ্ট সম্ভাবনা। স্মার্ট কার্ড বা কন্ট্যাক্টলেস স্মার্ট কার্ড, এই তো মোটামুটি। ও এখানে আর একটা বিষয়, যে অ্যাডভান্টেজ তো বলছি, যে এই পেমেন্টের অ্যাডভান্টেজটা কি বা ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা শিখবে। ডিজিটাল কারেন্সি, এটাও পরীক্ষা তোমার আসছিল, এই মোটামুটি। আর আরেকটা টপিক তোমার বাকি আছে, যেটা আসলে ই সিকিউরিটি বা অনলাইন সিকিউরিটি, সবচেয়ে ছোট্ট একটা চ্যাপ্টার, তা আমরা একটু ওইটা দেখে আমরা কনক্লুড করবো আজকে। দেখো কোথায় গেলে সিকিউরিটি, একটা সেকেন্ড। এই সিকিউরিটি থেকে তোমাদের লাস্ট কুইজে, ফোর্থ কুইজে এখানে কোয়েশ্চেন আসছে, তোমরা প্যাটার্নটা হয়তো বা বুঝতে পারছো, যে সিনারি থাকবে এবং what is e-security or online security, why the e-security or online security is important for business organization and banking sector. তোমরা অলরেডি এটা আনসার করছো অনেকে, 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল। আর একটা জিনিস আমি একটু বলি তোমাদের, একটা কোশ্চেন বোধহয় ছিল যে what are the differences between কি বলে physical security and logical security, মনে আছে? তো ওখানে ফিজিক্যাল সিকিউরিটি এন্ড লজিক্যাল সিকিউরিটি দিতে যে খুব অল্প সংখ্যক স্টুডেন্টই কিন্তু প্রপারলি আনসার করতে পারছে। ওখানে যে প্রবলেমটা করছে, যেহেতু বলা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন লজিক্যাল এন্ড ফিজিক্যাল সিকিউরিটি, এই ডেফিনেশনটা আগে দিতে হবে, ফিজিক্যাল সিকিউরিটি কি, লজিক্যাল সিকিউরিটি কি, এর এক্সপ্লানেশন দিয়ে তারপর এক্সাম্পল গুলো দিতে হবে। অনেক খাতায় আমি যেটা দেখছি, খালি এক্সাম্পল গুলোকে ডিফারেন্স হিসাবে দিয়ে গেছে। স্যার টাইম ছিল না, আর এটা লাস্টের কোশ্চেন ছিল। তাই লাস্ট কোশ্চেন ছিল, লাস্টের আগেরটা ছিল এটা। হ্যাঁ, তো খুব ফাস্ট লিখতে।
আচ্ছা, এটা একটা ছিল। আর একটা জিনিস আমার কাছে শর্টে যেটা মনে হচ্ছে তোমার এই কোয়েশ্চেনে, মনে করো একটা ছিল ওয়াই দ্য সিকিউরিটি পলিসি ইজ ইম্পর্টেন্ট ফর, কি বলছিলাম, ইম্পর্টেন্ট ফর বিজনেস অর্গানাইজেশন নাকি ব্যাংকিং সেক্টর, এরকম কিছু একটা। তার মানে যদি আমরা পলিসি বলি তাহলে পলিসি নিয়ে লিখতে হবে। অনেক খাতায় আমি যেটা পাইছি ওই যে ই সিকিউরিটির ইম্পর্টেন্ট কেন সেই কথাগুলো নিয়ে আসছে, পলিসির ইম্পর্টেন্সটা বলতে হবে। হ্যাঁ ডেফিনেটলি, মানে অনেক খাতায় আবার ভালো লিখছে, এখানে তোমার পলিসিটা ইম্পর্টেন্ট কেন, কারণ পলিসির মাধ্যমে কিন্তু তুমি তোমার যে ডেটা আছে, সিক্রেট ডেটা, অ্যাসেট যেগুলো আছে সেগুলো প্রোটেক্ট করা হচ্ছে। তার মধ্যে আমি 5টা পলিসির কথা বলছিলাম, তোমার মনে আছে কিনা, যে ফিজিক্যাল পলিসি বলা হচ্ছে, নেটওয়ার্ক পলিসি মনে আছে, ইন্টারনেট বা নেটওয়ার্ক, 5 রকমের পলিসি ছিল। আমি দেখাবো, তোমরা খুব অল্প সংখ্যক কিন্তু ওই জায়গায় টাচ করছো, আমি জানি না কেন, অথবা সময় পাও না, তোমরা দেখো নি। দেখো যে আমরা যে পলিসি নিয়ে কথা বলছি এখানে তোমাদের একদম পরিষ্কার করে 5টা পলিসি দেওয়া আছে, দেখছো? ফিজিক্যাল সিকিউরিটি, এটা একটা পলিসি। নেটওয়ার্ক সিকিউরিটি, অ্যাক্সেস অথরাইজেশন, ভাইরাস প্রোটেকশন, ডিজাস্টার রিকভারি। আমি আশা করছি তোমরা এই পয়েন্টগুলোকে হাইলাইট করে এগুলি নিয়ে একটু শর্ট ডিসকাশনে যাবে। তা না যেটা হচ্ছে অনেক খাতায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে why is security is important, সেদিকে চলে গেছে। ক্লিয়ার? যদি এই মানে পলিসিটা, সিকিউরিটি পলিসি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর কাজে এক্সাক্ট তোমার পলিসিতে এসে তারপর এগুলো ডিসকাস করবে। আমরা এই 5টা পলিসি ডিসকাস করছিলাম এর আগে। আর আরেকটা যেটা লাস্ট কোশ্চেন আসছিল তোমাদের, আমার মনে হয় অ্যান্টিভাইরাস আসেনি, ডিজিটাল সার্টিফিকেট আসেনি। এখানে কিন্তু কোশ্চেন আসে ডিজিটাল সার্টিফিকেটটা কি এক্সপ্লেইন করার জন্য। বায়োমেট্রিক সিকিউরিটিতে এখানেও তোমাদের একটু এক্সপ্লেনেশনটা দিয়ে তারপর তোমরা এক্সাম্পলে আসো, যে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ রিকগনিশন। তা অনেক খাতায় যেটা দেখা গেছে শুধু এই এক্সাম্পল গুলোকে সেট করে দিচ্ছে, হয়তো ওই একই কারণ আবার তোমরা হয়তো টাইম শর্টেজের কারণে লাস্ট কোশ্চেন ছিল এবং এইভাবে সেট করে দিচ্ছে, তারপর মার্কস দিয়ে গেছি। দেখা যায় এটা তোমরা যে সিনারিটা থাকবে, যদি বলা হয় যে বায়োমেট্রিক্সটাকে এক্সপ্লেন করো, একটা সিনারি হয়তো দেওয়া আছে, আগে বায়োমেট্রিক্স এক্সপ্লেনেশনটা দিয়ে তারপর তোমরা এক্সাম্পল গুলো সেট করো, এবং সিনারির সাথে যদি কোনো রিলেভেন্সি কোনো কিছু থাকে সেটা তোমরা এখানে ইনক্লুড করে দাও। ক্লিয়ার? এই মোটামুটি আমাদের যে ই সিকিউরিটি বা অনলাইন সিকিউরিটি, আশা করি যে সিনারি বেসড হবে এবং তোমার সিনারিতে পড়ে তোমরা আনসার গুলো অ্যাটেম্প করে ফাইনাল এক্সামে। এখন বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি শেষ, আমার ডিসকাশন ডান। ভালো করে পড়ো, আর তুমি তো আমার কাছে তো চলে এসো। হ্যাঁ, আর আসো, অসুবিধা না। আর নেক্সট উইক পুরোটা আমি অফিসে আছি, যে কোনো দিনে তোমরা একটু আগে ফোন দিয়ে চলে আসো, কোনো সমস্যা নাই, এনি ডে। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। স্যার ফাইনালে বললেন 4টা কোশ্চেন আসবে, কোনটা বলো আমার? মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কুইজের মতো করে, যে লাস্ট কুইজের মতো করে। লাস্ট কুইজ যেটা হচ্ছে, রাইট, লাস্ট কুইজ, অথবা আমার মনে হয় তোমাদের থার্ড কুইজ যেটা ছিল সেখানে কি সিনিয়র দিছিলাম? ও না, সেটা অনলাইনে নিছি, অনলাইন। আচ্ছা আচ্ছা, থার্ড কুইজ ছিল এমসিকিউ, এমসিকিউ ছিল, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ফোর্থ যে কুইজটা নিলাম, অর্থাৎ ই সিকিউরিটি এন্ড অনলাইন সিকিউরিটি, এখানে সিনিয়র বেসটা ছিল। এই স্টাইলে কোশ্চেন হবে, হয়তোবা আমি তোমাদের 3টা বা 4টা পার্টে এবিসিডি দিছি, এবিসিও থাকতে পারে, এবিও অপশন থাকবে, অপশন থাকবে না। 4টা করে 4টাই, মানে 4টাই। হ্যাঁ, স্যার একটা একটু দিয়েন, হ্যাঁ একটা একটু অপশন দিয়েন। অপশন আসলে দেওয়ার সুযোগ নাই, তুমি মিড টাইম অপশন দিছিলাম, দেই নাই তো। স্যার মিড তো ছোট এক্সাম, এটা তো বড় স্যার, এখানে মার্ক পেলে অনেক কষ্ট হয়ে যাবে। মার্কস পেতে কষ্ট হবে না, দেখো একদম বেসিক কনসেপ্টের উপরে বেস করে থাকবে। তো কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যেগুলো লেখার মতো না লেখার মতো, বাস্তবে যেগুলো ইমপ্লিমেন্টেশন স্টেজে আছে, বাংলাদেশ
এনভায়রনমেন্টে গ্লোবাল স্কেলে। আমি ওইটাই বলতেছি, আসলে ইয়েতে বোধহয় আমরা 4টা দিছিলাম, ABCD দিছি, তাই না আমাদের কুইজে? জি এটা স্যার। AB বা ম্যাক্সিমাম C পর্যন্ত হতে হবে, C এর পরে হবে না, আমি একটু কনফিডেন্টলি বলতেছি। হ্যাঁ স্যার, আপনি তো ফুল মার্কস দেনই না। ফুল মার্কস দেই না? কিভাবে বললো যে ফুল মার্কস দেই না? ফুল মার্কস দেয়া, স্যার হ্যাঁ বলো। দেখছিলাম। যাবে না, যাবে না। হ্যাঁ, এখন এখানে হয় 2টা অথবা 3টা, 4টা। তোমাদের অন্যান্য ইয়েতে কোশ্চেন কয়টা করে? 2টা করে করে না 3টা করে করে? আমি 3টা করবো, ABC করবো। তোমাদেরকে বলে দেখি। হ্যাঁ, স্যার কোশ্চেন যদি বলো, একটু সমস্যা হবে না, বলো আনিকা, বলো। জি স্যার। স্যার আমার দাদি মারা গিয়েছেন, তো স্যার আমি ওই প্রোগ্রামে আছি স্যার। আপনি যদি আমি কবে মারা গেছেন? আজকেই? না স্যার, আজ ওনার 3 দিনের স্যার বার্ষিকী হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে, যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করো। ঠিক আছে, তুমি লিভ নিতে পারো, জি স্যার। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার যদি একটু দিয়ে দিতেন। আমি দিয়ে দেবো, তুমি ইয়েতে বলে যাও, ওরা আছে। তুমি কি বলো, মেসেজে রেখে যাও তোমার আইডি নাম্বারটা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা? আমি আসলে ABC পর্যন্তই দিতে যাচ্ছি, আমি এখন কোশ্চেন সেট করে নেই, দেখি অন্যান্য কোর্সে যেভাবে করবে ওইভাবেই করবে। বাট ABC দিলে আমার মনে হয় যে কোশ্চেনটা মোর স্ট্যান্ডার্ড, আর শুধু এবির মধ্যে থাকলে বিলো স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো। হ্যাঁ, আমি তোমার তোমরা অল্প কাটা হয়। হ্যাঁ, কাছাকাছি যায়, ফুলমার্কসের কাছাকাছি যায়। হ্যাঁ, আচ্ছা, কোথায় কম পাইছে? কম আসছে? আমার মনে হয় না তো কম আসছে। আচ্ছা, দেখো ফাইনালি সবাই তোমরা লিখো ভাই লোকে, আমিও বলবো যে তোমরা সুন্দর করে লিখো, সিনারি থেকে একটু কথা বলো, তাইলে ভালো চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করো, ভালো হবে। আশা করি এখানে জটিল কমপ্লিকেটেড কোনো কিছু হবে না। আচ্ছা, এবার আসো তাহলে প্রেজেন্টেশন। এখানে তো এবার সবাই চলে আসছো। আমার কিছু কয়েকজন স্টুডেন্ট প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করো নাই, তোমরা যা করার আগামী মানে শনিবার আমার সাথে কথা বলে প্রেজেন্টেশনটা প্রিপারেশন নিয়ে এসে এটাকে সেটেল করে ফেলবা। ক্লিয়ার? আমি অফিসে আছি শনিবার, রোববার, সোমবার, এর মধ্যে। স্যার কখন আসবো, মানে টাইমটা? এখন এটা সকালের ফার্স্ট হাফে হলেই ভালো হয়। আমি প্রেফার করবো যে 8:30 9টার মধ্যে। ক্লিয়ার? শনিবার আসতে চাও তাহলে 8:30টায়, যে কয়জন আছে তার 8:30টায় চলে এসো। ওকে স্যার। এবং প্রেজেন্টেশন পাওয়ারপয়েন্ট স্লাইড নিয়ে চলে আসবা। ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্টেশন বিষয় শেষ হয়ে গেল। এটা MBA স্টুডেন্ট আছো, MIS এর আছো, প্লাস CSE এর আছো। MBA এর মধ্যে একজন প্রেজেন্টেশন দাওনি, মিসিং। আর MIS এর মধ্যে 2 জন, আর কয়েকজন CSE, MSc CSE। আর তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, আর যদি কোশ্চেন না থাকে আমরা অ্যাটেন্ডেন্সের দিকে চলে যাই। স্যার একটা শুধু কোশ্চেন, সবাইকে একটু দেখেন স্যার ফাইনালে। স্যার ওসমান, তোমাকেই তো আমি খুঁজতেছিলাম, তুমি শনিবার আমার সাথে একটু দেখা করো। ওকে স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, শনিবার। তুমি থাকো কোথায়? স্যার আমি থাকি খিলগাঁওতে স্যার। ও, খিলগাঁও। শনিবার একটু আইসো, আমি যদি একটু ব্যস্ত থাকি আমাদের কথা বলে যাও।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার জি ইনশাআল্লাহ। ওকে স্যার আমার ছিল পুষ্পিতা, হ্যাঁ তোমার একটা আর্জি ছিল আমার মনে আছে। জি স্যার, আপনি তুমি এটা এই মানে এই শনিবার ফ্রাইডে আসবে? পরের ফ্রাইডেতে না স্যার, এই ফ্রাইডেতে না, মানে 1 তারিখে বা 1 তারিখে কি আপনি থাকবেন স্যার? ফ্রাইডে 1 তারিখ কি বার হচ্ছে বলো তো? ফ্রাইডে শনিবার পড়ে স্যার। হ্যাঁ শনিবার পড়ে স্যার, শনিবার। তো এই স্যাটারডে তো আছে, কালকে অফিসে আছি। কবে আসবে সেটা বলো, আমি সেই অনুযায়ী তোমার এটা সেট করে দেব। এই স্যাটারডেতে না, এর পরের স্যাটারডেতে, মানে 1 তারিখে আমাদের ওই শনিবারে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যদি দেখা যেত তখন আসতে যাচ্ছি। আমাকে আগের দিনে নক করো। আচ্ছা স্যার। আর আমি কামিং স্যাটারডে থার্সডে পর্যন্ত প্রতিদিন অফিসে আছি। হ্যাঁ ওকে স্যার। স্যার আরেকটা কথা ছিল, ওই আমাদের মিডের কোশ্চেনগুলো যেরকম ছিল সেটা হচ্ছে যে মানে কোশ্চেনগুলো না স্যার খুবই ডেসক্রিপটিভ, মানে লেখার অনেক কিছু কিন্তু সেই অনুযায়ী টাইমটা খুব কম। আমি আগেই একটা কথা বলছি, টাইমটা যদি কম থাকে লিখলে স্যার মার্কটা একটু ভালোভাবে তোলা যায়, এটা যদি একটু বলতেন। মার্ক খুবই কম এসেছে মিডে। আমি তোমার বলি, ওই তোমার স্ক্রিপ্টে যেটা ওখানে একটা সিনারি ছিল, খেয়াল করে দেখছিলাম, আমি বারবার বলছি সিনারি থেকে কিছু কথা বলতে হবে। খাতা যেগুলো খাতাতে স্ট্রেট ফরওয়ার্ড লিখছে কিন্তু সিনারি টাচ করে নাই, সেগুলোতে একটু নাম্বার কম আসছে। সেই কারণে আমি একটু আগে যে কথাটা বললাম, তোমাদের ফাইনাল এক্সামে এর সিনারি আছে, সিনারি গুলো কিন্তু তোমরা একটু টাচ করবে। সিনারি থেকে তো কিছু কথা বলতে হবে, সিনারিটা আমরা যে দিচ্ছি তাই না, তার মানে ওখান থেকে তোমাকে কিছু বলতে হবে, বা এক্সাম্পল দিতে হবে, বা সিনারির সাথে তুমি যে বক্তব্য বা যেটা এক্সপ্লেনেশন দিলে তার সাথে কি কি সিমিলারিটিজ আছে 2-1 পয়েন্ট হাইলাইট করতে হবে। তাহলে দেখবা যে ইউ উইল গেট গুড স্কোর। তুমি আসো শনিবার, আমি আবারও বুঝাই দিব না, ঠিক আছে? আমি কিন্তু এই শনিবারে না, মানে 1 তারিখ শনিবারের কথা বলছি, আমি কি আপনাকে পাবো? আমি 1 তারিখে আছি, আমাকে আগের দিনে একটু নক করে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আর কোন কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা অ্যাটেন্ডেন্স থেকে যাব। আচ্ছা আসো, আজকে 22 তারিখ। আমি এমএসসি সিএসসি টা আগে দিয়ে নিই। আইডি নাম্বার 005 আচ্ছা, মামুন আছো, 007 আছে, 008 ফারজানা আছো, 010 প্রেজেন্ট স্যার, 012 রেজাল্ট আছো? জি স্যার। ওকে, 015 ইয়েস স্যার। 016 স্যার ছিল। ওকে, 018 ইয়েস স্যার। 022 প্রেজেন্ট স্যার। 023 025 প্রেজেন্ট স্যার। 26 প্রীতম নেই। 027 মিম স্যার প্রীতম আছে? আচ্ছা, মিম আছো? 027 প্রেজেন্ট স্যার। ছিল তো? জি স্যার আছে স্যার। 028 সুমায়া আছো? 030 ইয়েস স্যার। 031 নফেল? 032 প্রেজেন্ট শুভ্র আছো? 034 ইয়েস স্যার। 035 আলী? ইয়েস স্যার। 36 ইয়েস স্যার। 038 প্রেজেন্ট স্যার। 040 ইয়েস স্যার। 42 ইয়েস স্যার।
44 044 নেই 045 Yes, sir. 046 Yes, sir. 47 Yes, sir. 48 চৈতি Yes, sir. 051 পুষ্পিতা Present, sir. আছো জি স্যার 053 Present, sir. 054 প্রেজেন্ট স্যার জান্নাতুল তো আছোই ওকে প্রেজেন্ট স্যার ওকে থ্যাংক ইউ আচ্ছা এমএসসি ডান এবার এমআইএস আসো অনন্যা আছো তো Present, sir. ওকে রবি সানি ইয়েস স্যার 0300 রবি সানি আছে জি স্যার ওকে 001 মেহেদি ইয়েস স্যার 003 004 প্রেজেন্ট স্যার প্রণব 005 Present, sir. 006 মারুফ নেই 007 হ্যাঁ জি স্যার প্রেজেন্ট স্যার কে মারুফ জি স্যার ওকে 007 সামির ইসলাম নেই না 008 ইস্টাজান আছো ওকে 009 Yes, sir. 011 ও তো ছিল Sir, অনিকা Sabah ছিল। 012 আচ্ছা হ্যাঁ Yes, সাবাস sir. দিয়েছি Sir, 012. Yes, sir. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এবার আসে এমবিএ অর্পিতা আছো তাই তো অর্পিতা Yes, sir. আছে। আচ্ছা মোহাম্মদ আবির হাসান আছো আবির ও প্রেজেন্টেশন দেয় নাই 027 Yes, sir. প্রেজেন্টেশন দিয়েছো স্মৃতি জি স্যার 027 Okay. দিয়েছি স্যার ওই আবির দেয়নি 042 Yes, sir. প্রেজেন্টেশন দিয়েছো Yes, sir. ওকে আমি ডান অ্যাটেন্ডেন্স শেষ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো আর কোশ্চেন যদি না থাকে তাহলে আমি ক্লোজ করে দিব দেখো হ্যাঁ ক্লাস তারপর আমি ওই পুরো সপ্তাহে ইউনিভার্সিটিতে আছি তোমরা যদি মনে করো আমাকে একটু নক করে চলে আসো কোনো সমস্যা নাই হ্যাঁ আমার তোমাকে দেখ করো যেগুলো আমার কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা কষ্ট নিও না আশা করি সব জি স্যার ভালো হবে আপনার সাথে স্যার অনেক মানে সময় সবচেয়ে বেশি ক্লাস টাইম আপনার সাথে ছিল স্যার আপনি যে অনেক কষ্ট করে আমাদের অনেক টেক কেয়ার করে ক্লাসগুলো নিতেন যতটুকু দেখতাম যে আমাদের গাফিলতি থাকলে আপনার থেকে কখনো গাফিলতি ছিল না যদিও অফিস করে অনেক কষ্ট করে আমাদের ক্লাসগুলো নিতেন কখনো আমাদের বুঝতে দেন নাই যে টায়ার্ড আপনি হিউজ গরমের মধ্যে স্যার আমরাও মাঝে মাঝে অবাক হতাম যে স্যার এত এনার্জি নিয়ে কিভাবে এত ক্লাস নিচ্ছেন বাট আপনি স্যার সব মানে 100% দেওয়ার চেষ্টা করেছেন আমরা যতটুকু দেখেছি একদম অনেস্টলি বলবো এটা সবার মধ্যে থাকে না এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার তোমাদেরকে থ্যাংক ইউ আশা করি আপনি ভালো থাকবেন হ্যাঁ তোমরাও ভালো থেকো আর দেখা হবে আর যদি যে কোনো প্রবলেম যদি কোনো কিছু দরকার তোমরা চলে আসো আমি অফিসে অলওয়েজ মানে 6 ডেজই আসলে অফিসে থাকি এক্সেপ্ট ফ্রাইডে কোনো জি স্যার সমস্যা ইনশাআল্লাহ তোমাদের যে মনে হয় রিসার্চ পারপাসে কোনো কিছু দরকার নক করো যদি পেপার পাবলিশ করতে চাও আমার কাছে আসতে পারো কোনো সমস্যা নাই
ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর এনি আদার স্কলারশিপের বিষয়ে বাইরে যেতে চাও সেটা আমার সাথে ডিসকাস করতে পারো। বাইরের বিষয় যদি if you think you have the capability to apply abroad for a further study through the scholarship, তো সেখানে আমি হয়তো গাইড করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর দেখা হবে ইনশাআল্লাহ। তো ভালো থেকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। স্যার আমাদের একটু স্যার খাতাটা একটু ইজিলি দেখেন স্যার, বোনাস টোনাস তুমি সুন্দর করে লিখো তাইলেই হবে অন্তর। জি স্যার। হ্যাঁ স্যার মিডে আসলে এক্সপেকটেশনের তুলনায় নাম্বার কম আসছে তো তাই এই জন্য। তুমি সিনারিটা একটু ঠিক করে লিখো, ভালো পাবে ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, জি স্যার। খুশি? আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো, আর দেখা হবে ইনশাআল্লাহ। আমি আছি, অফিসে আছি, যে কোনো প্রবলেম এসো, আমি আমার সাইড থেকে আমি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো সলভ করার। ভালো থেকো সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।